জয়গুরু। আমার নাম নবনীতা। আজ 31শে ডিসেম্বর 2023, বছরের শেষ দিন। আজকে সবারই অনেক রকম প্ল্যানস থাকে, অনেক সুন্দর সুন্দরভাবে তারা ভেবে থাকে কিভাবে তারা বছরটাকে সুন্দর করে শেষ করবে। আমিও কিছু কিছু ভেবে রেখেছি। আজকে এই শেষ দিনে, বছরের শেষ দিনে আজকে আপনাদের সাথে এই বছরে শেষবারের মতন কথা বলতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। আমরা যখনই কোনো নতুন জিনিস শুরু করি, সেটা নতুন বছরই হোক, নতুন কাজই হোক, যাই কিছু হোক না কেন, আমাদের মধ্যে ভীষণ এক্সাইটমেন্ট থাকে। আমরা ভাবি এইভাবে করব, ওইভাবে হবে, এইভাবে প্ল্যান করি, সমস্ত প্রিপারেশনস নিই, সমস্তভাবে অ্যারেঞ্জমেন্টস করি, অ্যান্ড উই লাইক স্টে প্রিপেয়ার্ড যে নতুন একটা কিছু হবে। নতুন বছরটাও তাই। আমরা অনেকভাবে ভেবে থাকি যে এই বছরে যা যা ভুল করেছি ওই বছরে করব না, এই বছরে যেটা করতে পারিনি ওই বছরে সেটা করে ফেলতে হবে, এই এই জিনিসগুলো হবে। অনেকে তো রেজলিউশনস বানায়। তো অনেক সুন্দর সুন্দরভাবে, অনেক রকমভাবে আমরা একটা নতুন জিনিস শুরু করতে যাই। কিন্তু যখন সেই জিনিসটা শুরু হয়ে যায়, তখন সব সময় আমরা ঠিক যেইভাবে প্ল্যান করেছিলাম সেইভাবে জিনিসগুলো হয় না। তখন আমাদের মন ভাঙতে শুরু করে, তখন আমরা রিয়ালিটিকে ফেস করি, তখন আমরা প্ল্যান বি ভাবি বা প্ল্যান সি ভাবি। কিন্তু আমার মনে হয় যে গোলটা আমরা সেট করি একটা নতুন জিনিস করার সময়, বাধাপ্রাপ্ত হলেই সেই গোলটার থেকে বিচ্যুত হওয়াটা ঠিক না। বাধা তো আসবেই, যে কোনো কাজ করতে যাবেন বাধা আসবেই, সেটাই ওই কাজটার মজা। বাধা না থাকলে জাস্ট করে ফেলে চলে আসলে মজাই আসতো না। তাই বাধা যখন আছে তখনই জীবনের মজাটা আছে, তখনই আনন্দটা আছে। তখন সেই বাধাকে জয় করার টেকনিকগুলো শিখতে হবে, বুদ্ধি নিয়ে, ভালোভাবে, ভালোবেসে। দেখবেন ঠাকুরের যে সত্যানুসরণ বইটি রয়েছে, এই যে ঠাকুরের সত্যানুসরণ বইটি রয়েছে, এই বইটিতে যেই বাণীগুলো লেখা রয়েছে, আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে খুব ইমপ্র্যাকটিক্যাল কথা বলছেন। এখনকার যুগে দাঁড়িয়ে এই জিনিসগুলো করলে হবে না, মানুষ ঠকিয়ে লাথি মেরে চলে যাবে। বাট দেন ইফ উই থিঙ্ক ডিপলি, একটু মন দিয়ে ভাবি যে অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছেন, এটা কিসের সাথে কী মিলালে, লাইক আ কেমিক্যাল রিয়াকশন, যে কোনো কিছুর সাথে কোনো কিছু মিলে তারপর একটা সুন্দর জিনিস তৈরি হয়। জাস্ট ওই জিনিসটাই ওরকমভাবে নেই জিনিসটার মধ্যে। মানে H2O, তারপর না জল তৈরি হয়। শুধু দুটো কেমিক্যালস যদি আলাদা হতো তাহলে তার জল তৈরি হতো না। তো সেইভাবে তাই আজকে আমি ভাবলাম যে বছরের শেষ দিনে শেষ ভিডিওটা 2023-এর যখন বানাতে চলেছি, তাহলে ওয়াই নট দ্যাট উইথ সত্যানুসরণ। তো সত্যানুসরণ গ্রন্থটি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 22 বছর বয়সে এক রাত্রে লিখে ফেলেছিলেন তার এক বন্ধুর জন্যে। এই সত্যানুসরণ গ্রন্থটি প্রথমে খুললে এই যে সূচনা বলে জায়গাটি রয়েছে, এই সূচনা বলে জায়গাটিতে লেখা রয়েছে। কি লেখা রয়েছে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অন্যতম প্রিয় ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্য কর্মজীবনে তাকে পাবনা থেকে দূরে নিয়ে যাবে। বিচ্ছেদ কাতর ভক্ত প্রেমাশ্রু ধারায় প্রার্থনা করল নিরন্তর দিব্য ভাবধারায় অনুপ্রাণিত থাকতে পারে এমনতর শ্রীহস্ত লিখিত অমৃত নির্দেশ বাংলায় 1316 সালে মাত্র 22 বছর বয়সে শ্রী ঠাকুর এক নিশায়, মানে এক রাত্রে লিপিবদ্ধ করে দিলেন তার অমৃত নিঃসন্ধি শত উচ্চারণী বাণী। ভক্তের প্রার্থনা নামিয়ে নিয়ে এলো পৃথিবীর বুকে মন্দাকিনীর পুণ্যধারা, যা সঞ্জীবিত করে রাখবে তাকে এবং যুগ যুগ ধরে
প্রতিটি মানুষকে। তো আমরা বুঝতে পারলাম যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বন্ধু বলুন, প্রিয় ভক্ত বলুন, শ্রী অতুল প্রসাদ ভট্টাচার্যের জন্যে এই বইটি এক রাত্রে লিখেছিলেন। কিন্তু এত সুন্দর করে, এত কম বয়সে এক রাত্রে তিনি এই এত সুন্দর বইটা লিখতে পেরেছেন, কারণ তিনি দিব্য পুরুষ ছিলেন। নাহলে যেই ভাবধারা, যেই কথাগুলো এই বইতে রয়েছে, সেগুলো এক রাত্রির মধ্যে ভেবে লিখে ফেলা, লিপিবদ্ধ করা শ্রীহস্তে সত্যি অসম্ভব যে কারোর পক্ষে, যদি তিনি দিব্য পুরুষ না হন, ভগবান না হন। তো যাই হোক, আজকে এই বইয়ের মধ্যে থেকেই একটি বাণী, তার শ্রীহস্ত লিখিত একটি বাণী আমি পড়ব, এবং এই বাণীটিকে কতভাবে এক্সপ্লেন করা যায় এবং তার অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন আজকের যুগে দাঁড়িয়ে কি হতে পারে, সেটাই আমি নিজে বোঝার চেষ্টা করব এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব। চলুন দেখে নিই। যে আগে ঝাঁপ দিয়েছে, আগে পথ দেখিয়েছে, সেই নেতা। নতুবা শুধু কথায় কি নেতা হওয়া যায়? আগে অন্যের জন্য যথা সর্বস্ব ঢেলে দাও, দেশের পায়ে মাথা বিক্রয় করো, আর কারোর দোষ বলে দোষ দেখা ভুলে যাও। সেবায় আত্মহারা হও, তবে নেতা, তবে দেশের হৃদয়, তবে দেশের রাজা। নতুবা ও সব কেবল মুখে মুখে হয় না। যদি নেতা হতে চাও, তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো, আপনার গুণগান ছেড়ে দাও, পরের হিতে যথা সর্বস্ব পণ করো, আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও, আর সকলকে প্রেমের সহিত বলো, দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে। 2023 আজ শেষ হতে চলেছে। যেই যুগে আমরা দাঁড়িয়ে আছি, চারিদিকে যেমনভাবে লোক ঠকানো কারবার, জঞ্জাল, খুন, মার পিট, ভালো মানুষের মূল্য না দেওয়া চলছে, সেগুলো দেখে এই বাণীটি বড় অদ্ভুত মনে হয়, তাই না? এই যে ঠাকুর বললেন, আগে অন্যের জন্য যথা সর্বস্ব ঢেলে দাও, এটাকে যদি আপনি জাস্ট যেমন আছে তেমনভাবে পড়েন, তাহলে আপনি এটা পড়েই হয়তো চলে গেলেন যে আমি সবার হেল্প করব, যথা সর্বস্ব ঢেলে দেবো সবার জন্যে। ঠাকুর তো বলেছেন, আগে অন্যের জন্য যথা সর্বস্ব ঢেলে দাও, দেশের পায়ে মাথা বিক্রয় করো। মানে অ্যাজ ইট ইজ যদি আপনি জাস্ট উপরে উপরে পড়ে চলে যান, তাহলে দেখবেন সম্ভাবনা আছে আপনি ঠকে আসবেন। কারণ মানুষ আপনার থেকে নেওয়ার জন্যই বসে আছে, দেওয়ার জন্য বসে নেই। তাই আগে অন্যের জন্য যথা সর্বস্ব ঢেলে দাও, দশের পায়ে মাথা বিক্রয় করো, আর কারোর দোষ বলে দোষ দেখা ভুলে যাও। এবার ধরুন আপনি সব ঢেলে দিলেন, তারা আপনাকে কষ্ট দিল, ব্যথা দিল, প্রচণ্ড আঘাত করলো, আপনার দুঃখের সময় তারা পাশে থাকলো না, তখন আপনি কারোর দোষ বলে দোষ দেখা ভুলে যাও, সেবায় আত্মহারা হও, তবে নেতা, তবে দেশের হৃদয়, তবে দেশের রাজা। তখন আপনার মনে হবে এটা কী লিখেছে ঠাকুর। আমি তো ঠাকুরের কথা শুনে সব সর্বস্ব দিতে গেলাম, সব কিছু বলে ভালোবেসে করলাম, দেন আই গট নাথিং, দেন সবাই আমাকে খারাপই বললো, আমাকে নেতা তো দূর চাই, মানুষ বলেই গণ্য করলো না। সো ঠাকুর এটা কি বলেছেন, কেন বলেছেন? কিন্তু এটাকেই যদি আমি আজকের যুগে ফেলে প্র্যাকটিক্যালি ভাবি, তাহলে দেখুন এখানে তিনি যে বললেন, যে আগে ঝাঁপ দিয়েছে, আগে পথ দেখিয়েছে, সেই নেতা। নতুবা শুধু কথায় কি নেতা হওয়া যায়? ধরুন একটা ইস্যু আপনি ফেস করলেন, আমি ডিপি ওয়ার্কস ধরে নিলাম, ঠিক আছে, বিকজ ওটা আমরা এখন করছি। ডিপি ওয়ার্কস করতে আমাদের বাড়ির থেকে বেরোতে হয়, মহিলাদের কথাই ধরি।
বাড়ির থেকে মহিলাদের বেরোতে কত সমস্যা, কত প্রবলেম, সবসময় সুবিধা হয়ে ওঠে না। তবুও কেউ একজন সাহস করে এগিয়ে এসে একটা দুটো মায়েদের নিয়ে বেরোলো। তাকেও অনেক বাড়িতে বুঝিয়ে সুঝিয়ে সমস্ত কিছু মিটিয়ে বেরোতে হয়েছে। তো সে বেরোলো, সবাইকে নিয়ে জোগাড় করে গেল। গিয়ে সে মানুষের বাড়ি বাড়ি যাজন করা শুরু করলো, কথা বলা শুরু করলো। এবার আস্তে আস্তে তাকে তো অনেক লড়াই করতে হচ্ছে, শুধু তার বাড়ির সাথে না, সমাজের সাথে অনেকে অনেক কথা বলছে, অনেকে অনেকভাবে নিচ্ছে। সেই লড়াইগুলো করেও সে করে চলেছে। একদিন তার টিমেরই কোনো মেম্বারের মনে হতে পারে দিস ইজ ভেরি ইজি, যেটা করা হচ্ছে এটা খুব ইজি, এটা তো আমাদের কোনো প্রবলেম। কারণ প্রথম ঝামেলা হয়েছে সেটা তার সেই মাটা কাউকে বুঝতে দেয়নি, বুঝতে দিলে তো তারা আসতোই না। তো হঠাৎ করে তার টিমেরই মেম্বারদের কারোর মনে হতে পারে যে দিস ইজ ভেরি ইজি, আমিও এটা করতে পারি। তো তখন সে হয়তো সেই মাটাকেই আঘাত দিয়ে বসলো, বা সেই মায়ের পিছনেই প্রবলেম ক্রিয়েট করা শুরু করলো। আর দেখুন, যখন কেউ কোনো কিছু খুব প্রাণ দিয়ে করতে চেষ্টা করে, তাকে অনেক কিছু সহ্য করে চলতে হয়। এবং যেহেতু সে একটা টিমকে লিড করে, সেহেতু তাকে অনেক কিছু মুখ বন্ধ করে সহ্য করে হাসি মুখ নিয়ে তার টিমের সামনে প্রস্তুত হতে হয়। তো সেখানে দাঁড়িয়ে যদি কেউ হঠাৎ করে মনে করে নেয় যে এটা খুব ইজি, এটা খুব করা সোজা, তো সেহেতু সে তাকে ব্যাকস্ট্যাপ করার চেষ্টা করতেই পারে, মানে পিছনে আঘাত করার চেষ্টা করতেই পারে। তো ঠাকুর কি বলছেন, যে আগে ঝাঁপ দিয়েছে, আগে পথ দেখিয়েছে, সেই নেতা। তাহলে এখানে এই কথাটার অর্থটা আমি কি বুঝলাম, যে যেই মহিলাটি আগে বেরিয়ে সবাইকে নিয়ে জোগাড় করে সমস্ত কিছু সহ্য করে বাইরে ঘরে সব কিছু মিটিয়ে সবাইকে নিয়ে চলা শুরু করলো, সে নেতা। নতুবা শুধু কথায় কথায় যে হ্যাঁ বেরোনো উচিত, বেরোনো উচিত, বেরোলে ভালো হয়, বেরোলে খুব তোমরা বেরো, এই কথায় তো শুধু নেতা হবে না। করেছে সে, অ্যাকচুয়ালি সে ফেস করেছে, সামনে থেকে সিচুয়েশনটাকে নিয়েছে, তবে না সে নেতা। তারপরের লাইন ঠাকুর কি বলছেন, আগে অন্যের জন্য যথা সর্বস্ব ঢেলে দাও। এই যে মানুষটি বাড়িতে লড়ে, পরিবেশের সাথে লড়ে, সবার কথা শুনে, সব কিছু সহ্য করে, সব কিছু নিজের ভিতরে রেখে বেরোলো, তার মানে সে কী করলো, আগে সে অন্যের জন্য, অন্যের ভালোর জন্যে, ডিপি ওয়ার্কসটা করার জন্যে, অন্যের বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে গিয়ে তো সে আর আপ্যায়ন পাচ্ছে না, প্রথমে তাকে অনেক কথা শুনতে হচ্ছে, অনেক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। সে অলরেডি মাথা হেজিয়ে এসছে তার বাড়িতে, আরও এসে তাকে মাথা হেজাতেই হচ্ছে। তাহলে আগে অন্যের জন্য যথা সর্বস্ব ঢেলে দাও, দেশের পায়ে মাথা বিক্রয়, দশের পায়ে মাথা বিক্রয় করো। হ্যাঁ, সে তার মাথাটা ওই 10টা বাড়িতে যাচ্ছে বা 10টা লোকের বাড়িতে যাচ্ছে, তাদের কাছে মাথা বিক্রিই করছে। 10-এর পায়ে মাথা বিক্রয় করো, আর কারোর দোষ বলে দোষ দেখা ভুলে যাও। এই যে সে গেল, এতজনের লোকের বাড়িতে গেল, শুনলো তাদের কথা, বুঝলো তাদের কথা। এবার তারা তো সবসময় ভালো কথা বলছে না, তারা এমন অনেক কথা বলছে যেটা তাকে ইনস্টিগেট করে দিতে পারে, তাকে রাগিয়ে দিতে পারে, তাকে বিরক্ত করে দিতে পারে, তাকে কষ্ট দিতে পারে। তবুও সে মাথা নিচু করে, ঠাকুরকে মনে করে, মনে মনে নাম করে সেগুলো সব হজম করছে। কেন করছে বলুন তো? সে তো তার ইগো দেখিয়ে, তার রাগ দেখিয়ে, তার জেদ দেখিয়ে, তার বিরক্তি দেখিয়ে সেখান থেকে চলে আসতে পারত। সে তাকে বলতেই পারত, এত কষ্ট সহ্য করে আমি তোমার বাড়িতে এলাম, এত কিছু লড়াই করে, এতজনকে জোগাড় করে আমি তোমার বাড়িতে এলাম, তোমার এইসব আলতু ফালতু কথা শোনার জন্যে? ভদ্রভাবে কথা বলো আমার সাথে। না, সে সেটা করছে না। সে কি করলো? ঠাকুরের এই সেকেন্ড লাইনটা পালন করলো, আগে অন্যের জন্য যথা সর্বস্ব ঢেলে দাও। সব ঢেলে দিয়েছে সে। সে খারাপ মহিলা হিসাবে প্রমাণিত হয়ে গেছে, সে বাজে মানুষ, সে ঘর থেকে বেরিয়ে যায়, সে চলে যায়, সে লোকের কথা শোনে, সে অনেক খারাপ মানুষ, ঠিক আছে? তো আগে অন্যের জন্য যথা সর্বস্ব ঢেলে দাও। তার উল্টোপাল্টা কথা সে শুনছে, সে তার মেন্টাল হেলথ, সে তার পরিশ্রম, সে তার কষ্ট, সে তার ভাষা, সে তার ইগো, সে তার রেসপেক্ট, সব ঢেলে দিয়েছে। 10-এর পায়ে মাথা বিক্রয় করলো। আর কারোর দোষ বলে দোষ দেখা ভুলে যাও।
এই যে তাদের বাড়িতে গেল, সে কিন্তু তার দোষ দেখবে না, সে তখন হাঁস হয়ে গেছে। সেখানে গিয়ে হাঁস, দুধটা নেবে শুধু, জলটাকে বাদ দিয়ে। সে যে ওখানে গেল ওই বাড়িটার থেকে, তাদের কাছ থেকে তাদের অনেক রকমের প্রশ্নের উত্তর, অনেক রকমের খারাপ কথা, অনেক কিছু সে শুনছে। সে কিন্তু তাদের দোষ দেখবে না, সে শুধু তাদের ভালোটুকু নেবে। যে যাই খেপে যাক, তার টিম মেম্বারও যদি কেউ খেপে যায়, সে তাদেরকেও থামানোর চেষ্টা করবে। সেই মুহূর্তে সে ব্যাপারটাকে, সিচুয়েশনটাকে মানে জায়গায় নিয়ে আসার চেষ্টা করবে, এবং যে যাই বলুক না কেন তাদেরকে ঠান্ডা করে বসিয়ে বোঝানোর চেষ্টা করে, ভালোভাবে বলার চেষ্টা করবে, করার চেষ্টা করবে। সে চেষ্টা করে যাবে। তাহলে সে কী করলো? আগে অন্যের জন্য যথা সর্বস্ব ঢেলে দাও, দেশের পায়ে মাথা বিক্রয় করো, আর কারোর দোষ বলে দোষ দেখা ভুলে যাও, সেবায় আত্মহারা হও। সে সেবা করতে গেছে, সে কথাগুলো শুনতেই গেছে, সে সেবায় আত্মহারা হয়েছে, সে সব ছেড়ে দিয়েছে। তবে নেতা, তবে দেশের হৃদয়, তবে দেশের রাজা। নতুবা ওসব কেবল মুখে মুখে হয় না, নতুবা ওসব কেবল মুখে মুখে হয় না। যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো। এবার এই যে লাইনটা আসছে, দিস ইজ ফর দ্য টিমমেটস। এই যে টিমটাকে সে জোগাড় করলো, তার কিন্তু পরিশ্রম করতে হয়েছে, তাকে কিন্তু সব টিম মেম্বারদের, সে আমি লিডার, আমার কথা শুনে চলবে, আমি যেটা বলছি সেটা করবে, না করলে তোমাদের আমি করবো, সেটা করবো, এইভাবে কিন্তু একটা টিম তৈরি হবে না। সে যে নেতা সেটা তাকে ভুলে যেতে হবে, যে আমি নেতা এটা আমাকে ভুলে যেতে হবে। আমি আমি সবাইকে বলবো, করো, এসো, কেমন আছো, কি করছো, কিভাবে করলে ভালো হয়, কেমনভাবে হবে, এইটা সে করবে। সে সবাইকে নিয়ে আসার চেষ্টা করবে, ভালোবেসে, আদর করে, যত্নে। এবার এইখানে ব্যাপারটা হচ্ছে যে, যখন আপনি কোনো মানুষের সাথে খুব বেশি ভালো ব্যবহার করেন, খুব বেশি ভালোবাসেন, খুব বেশি তাকে আদর যত্ন করেন, জাস্ট আপনার মাথায় এটা আছে যে টিমটাকে আমাকে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে, সুন্দর রাখতে হবে, তখন কিন্তু এই 2023-এ দাঁড়িয়ে উইথ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেস আমি বলতে পারি, তারা কিন্তু আপনাকে টেকেন ফর গ্রান্টেডও করতে পারে। যেমন একটা মা বাড়িতে যখন সবার জন্য সব কিছু করে, বাড়িটাকে ধরে রাখে, বাড়িটাকে চালনা করে, বাড়িটাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু বাড়ির বেশিরভাগ মেম্বার্সরা তাকে টেকেন ফর গ্রান্টেড করে। সে যে একটা লিড করছে একটা বাড়িকে, সে না থাকলে যে চলবে না সেইটা ভুলে যায়। সে কখনো বলে না যে আমি নেতা, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি, সেটা সে বলছে না, কিন্তু তার ডিউ রেসপেক্টটাও তাকে দেওয়া হয় না, তার কথাকে অগ্রাহ্য করা হয়, এটা কিন্তু হয়। তাই যখন ঠাকুর এই কথাটা বলছেন, যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো, আপনার গুণগান ছেড়ে দাও, পরের হিতে যথা সর্বস্ব পণ করো। নিজের গুণগান যদি আপনি গাইতে থাকেন, তাহলে তো আপনি একটা টিমই বানাতে পারবেন না। নিজের গুণগান গাওয়া যাবে না, পরের জন্য সব কিছু করতে হবে, নেতৃত্বের অহংকার ত্যাগ করে দিতে হবে। শুধু আমি করতে চাই, কাজটাকে ভালোবেসে এগিয়ে যেতে হবে, সবার ইগো স্যাটিসফাই করে, সবার প্রবলেমসটা শুনে, কে কেমন কিভাবে চাইছে সেটাকে বুঝে, নিজের ইচ্ছাগুলোকে একটু বিসর্জন দিয়ে, একটু পরকে বেশি প্রায়োরিটি দিয়ে, একটু বেশি ভালোবেসে, যাতে সে করে কাজটা, আপনাকে এগিয়ে যেতে হবে। বাট এই ক্ষেত্রে আমি যেটা বোঝাতে চাইছি, ইন বিটুইনস দ্য লাইন্স যেটা আছে, যে মানুষটা দিচ্ছে, মানুষটা করে যাচ্ছে, মানুষটা করবেও, ঠাকুর বলছেন করতে, কিন্তু যারা এই বাণীটা পড়বে তাদের মনের মধ্যে তাদেরকে ইনবিল্ট আরেকটা জিনিসও তৈরি করতে হবে। এই বোঝার ব্যাপারটা আমি কেন বললাম বলুন তো? এটা যদি সৎসঙ্গ জগৎ না হতো, তাহলে হয়তো এটা বলার আমার কোনো প্রয়োজন ছিল না বা দরকার হতো না, কারণ বাইরের জগৎকে তো আমি বোঝাতে পারবো না ঠাকুরের ভাবধারা, কিন্তু সৎসঙ্গে আমরা ঠাকুরকে গুরু মেনে চলছি। তাই আমি এই বোঝার ভাবধারাটা এখানে বললাম, যে যারা আমরা এই বাণীটি পড়ব তাদেরকে বুঝতে হবে যে যে নেতা, মানে যে অ্যাকচুয়ালি একটা জিনিসকে ধরে রাখার চেষ্টা করছে, যে নিয়ে যাচ্ছে এগিয়ে,
সে হয়তো এইগুলো মেনে চলছে, যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো, আপনার গুণগান ছেড়ে দাও, পরের হিতে যথা সর্বস্ব পণ করো, আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও। সে হয়তো সেটা করছে মন দিয়ে। তখন আমরা তাকে হেল্প করব। হেল্প কিভাবে হয়? যখন বাড়িতে মা কাজ করে, মা সব সময় সব কিছু করে দেয়, বলার আগেই মুখের সামনে তুলে দেয়, নিজে না খেয়ে থেকেও খাওয়ায় বাচ্চাকে। একটা লিডার কথাটা আমরা যখনই নিয়ে আসি, তখনই আমরা অন্যভাবে সেটাকে ভাবতে শুরু করি। নেতা কথার মানে আমরা অন্যভাবে করি, বাট সেই নেতার জায়গা বা সেই লিডারের জায়গায় যদি আমরা মা কথাটা বসিয়ে দিই, তাহলে অনেকটা বুঝতে সুবিধা হয়। একটা মানুষ যখন কোনো কিছু করে যেখানে তার টাকার অঙ্ক নেই, যেখানে তার কোনো মানিটারি গেইন নেই, তার মানে সে কিছুর উদ্দেশ্যে তো সেটা করছে। মানি যখন নেই, টাকা যখন নেই, ফিনান্সিয়াল গেইন যখন নেই, ভালোবাসা আছে। কাজটার প্রতি তাই করছে ভলেন্টারিলি, তাই না? আর ঠাকুরের জগতে যখন সে করছে কোনো কাজ যেখানে ফিনান্সিয়াল গেইন নেই, মনিটারি গেইন নেই, তাও একটা মানুষ যখন ঝাঁপিয়ে পড়ে পাগলের মতন সেটাকে করার চেষ্টা করছে, সেটাকে লিডার না বলে, নেতা না বলে যদি আমি মায়ের মতন ভাবি, তাহলে দেখা যাবে শুধু ভালোবাসা আছে। ভালোবাসা আছে তার প্রভুর জন্যে, ভালোবাসা আছে প্রভুর হাসির জন্যে, ভালোবাসা আছে সেই কাজটির জন্যে, কারণ প্রভু সেই কাজটি করলে খুশি হবে। অনেক তো মানুষ থাকে একটা এরিয়াতে, একটা জায়গায় যেখানে মন্দির আছে, যেখানে ডিপি ওয়ার্কস হচ্ছে, সেখানে তো প্রচুর প্রচুর দীক্ষিত গুরু ভাই গুরু বোনেরা রয়েছে। কেউ তো সাহস করে প্রথমে আগিয়ে আসেনি, কেউ তো সাহস করে প্রথমে ঝাঁপ দেয়নি, কেউ তো সাহস করে ওই তীরটা প্রথমে নিজের বুকে নেয়নি যে আমি বেরোবো, আমি করব, এসো তোমরা আমার সাথে, চলো, যা হবে আমি দেখে নেব, আমি সহ্য করব, চলো কাজ করি। তাহলে সে কেন করলো সেটা? টাকা পেয়েছিল? পয়সা পেয়েছিল? না। ওই গালি গালাজ, কথাবার্তা, খারাপ কথা, নোংরা কথা কেন নিল সে? সে তার প্রভুকে ভালোবাসে তাই, সে তার কাজকে ভালোবাসে তাই, সে প্রভুর মুখে হাসি দেখতে চায় তাই। তাই এই বাণীটি যখন আমি আমার সৎসঙ্গ জগতে পড়ছি, যখন আমি আমার গুরুর দীক্ষা নিয়ে, যে বলে না, অনেকে বলে যে আমি তো বইটা পড়লেই হয়ে যাবে, আমার দীক্ষা নেওয়ার কী প্রয়োজন আছে? এইখানে আনসারটা লুকিয়ে আছে। যখন এই বাণীটি আমি দীক্ষা নেওয়ার পরে পড়ছি, আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে গুরুরূপে মেনে নিয়ে পড়ছি, তখন আমার মধ্যে আমি সেই ভালোবাসাটা নিয়ে পড়ছি। আমি তাকে গুরু মেনেছি, তার কাছে সারেন্ডার্ড হব বলে এসেছি। তিনি যেমন তেমনটা আমি নিজের মধ্যে করে নিতে চাই। ঠাকুরত্ব, প্রথম বাণীটি রয়েছে ঠাকুরত্ব না জাগলে। সেই ঠাকুরত্বটা জাগানোর জন্য এসেছি, ভালোবাসার জন্য এসেছি। তাই যেই মুহূর্তে আমি সৎসঙ্গ জগতে ঢুকে গেছি, যেই মুহূর্তে আমি ঠাকুরকে ভালোবাসার জগতে ঢুকে গেছি, সেই মুহূর্তে আমি আমার অহংকার, আমার ইগো, আমার নিজেকে বড় করে তোলার চেষ্টাটা একটু ব্যাক ফুটে রাখতে হবে। ফ্রন্ট ফুটে কি থাকবে? ঈশ্বরের প্রতি ভালোবাসা, তার কাজের প্রতি ভালোবাসা, তার হাসি মুখের প্রতি ভালোবাসা। আর সেই জন্য এই এতগুলো সৎসঙ্গীর মধ্যে যেই মানুষটি আগে ঝাঁপ দিয়ে, আগে রিস্ক নিয়ে, আগে বুকে তীরটা নিয়ে আগিয়ে এসেছে, যে সবাইকে এটা বুঝতে সাহায্য করেছে যে চিন্তা করো না, আমি তো আছি, আমি তো যাচ্ছি, আমি তো আগাচ্ছি, চলো না যাই, চলো না যাই, কিছু হলে আমি দেখে নেব, চলো না। তাকে প্রোটেক্ট করা আমাদের দায়িত্ব, কারণ সে মায়ের মতন বুক আগলে
দাঁড়িয়ে রয়েছে আমাদের সবার সামনে। তার কোনো ফিনান্সিয়াল গেন নেই, কোনো মনিটারি গেন নেই। সে ভালোবাসার জন্য এসেছে। বাড়িতে মা যেমন করে ভালোবেসে সন্তানের জন্যে, সেও তেমন করছে, করে চলেছে। সে তোমার ইচ্ছাকে প্রায়োরিটি দিচ্ছে, তোমাকে প্রায়োরিটি দিচ্ছে, তোমাদের সাথে ভালোবেসে মিশছে, তোমাদেরকে আগলে রাখছে, তোমাদের সুখ দুঃখের সাথে থাকছে। তার তোমাদের থেকেও কিছু পাওয়ার নেই। সেগুলো করছে টিমটাকে বজায় রাখার জন্যে, টিমটাকে ভালোবাসার জন্যে, টিমটাকে নিয়ে কাজ করার জন্যে। সে নিজেকে বলেনি যে আমাকে মেনে চলতে হবে, আমি যেটা বলছি সেটা করো। তাহলে তো তোমরা কেউই থাকতে না। থাকতে না। তাই ঠাকুরের যখন এই বাণীটি আমি পড়ছি, আমি ওই ভালোবাসা নিয়ে পড়ছি। ধরুন আমি সেই সৎসঙ্গীটি নই যেটা আগে ঝাঁপ দিয়েছি। সামওয়ান এলস ইজ দ্যাট সৎসঙ্গী যে আগে ঝাঁপ দিয়েছে। তাহলে আমি যদি সেই সেকেন্ড পার্সনটা হই, যেটা সেই মানুষটির টিমে কাজ করতে চায় বা করছে, তখন আমি বাণীটা কিভাবে পড়ব? যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো, আর আপনার গুণগান ছেড়ে দাও। পরের হিতে যথা সর্বস্ব পণ করো, আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও, আর সকলকে প্রেমের সহিত বলো। দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে। তখন আমি ভাবব, সত্যি এমন একটা মানুষ তো আমার এরিয়াতেও আছে। সেও তো ঝাঁপ দিয়েছে। যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করেছে, আপনার গুণগান ছেড়ে দিয়েছে, পরের হিতে যথা সর্বস্ব পণ করেছে। কত লোকে কত কথা বলেছে তাকে, সে চুপ করে শুনে গেছে। আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও, আর সকলকে প্রেমের সহিত বলো। যা মঙ্গল বলে সকলের জন্য সে মনে করেছে, সে তো তাই করে গেছে। আর সকলকে প্রেমের সহিত সে বলেছে। তাহলে আমার কি করণীয়? দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে। সত্যি এই মানুষটাকে অনুসরণ করে চলি, নিশ্চয়ই এ আমাকে ঠাকুরের পথে নিয়ে যেতে পারবে, বা একে দেখে আমিও একদিন ঝাঁপ দিতে পারবো, একদিন লড়ে যেতে পারবো, একদিন শক্তি পাবো নিজের বুকে, একদিন বুঝতে পারবো যে ঠাকুর আছেন, আমরা শুরু করে দিলেই হলো। তাই সেই মানুষটাকে রেসপেক্ট করা মানেও ঠাকুরের এই বাণীটিকে রেসপেক্ট করা, ঠাকুরের এই বাণীটাকে আসল মর্মার্থে বোঝা। কারণ সেই যে মানুষটি ঝাঁপ দিয়েছে, সেও ওই বাণীটি পড়েই ঝাঁপ দিয়েছে। সেই বাণীটিকে লাইন বাই লাইন ফলো করার চেষ্টা করেছে, একদম লাইন বাই লাইন ফলো করার চেষ্টা করেছে। কিন্তু আমরা হয়তো যারা সেকেন্ড ইন কমান্ডে রয়েছি, মানে যারা হয়তো তার পিছনে তার সাথে করে চলার চেষ্টা করেছি, তারা হয়তো বুঝতে পারিনি সেটা। তাকে দেখে মনে হয়েছে ও যদি পারে আমিও পারি, আমিও করে দেখাবো, এটা তো খুবই সোজা, এটা কোনো ব্যাপারই না। সে কিন্তু আপনার সাথে তার সমস্যাগুলো শেয়ার করেনি, কারণ সে জানতো সমস্যাগুলো বললে আপনি পরদিন আসবেনই না। সে সব কিছু নিজের মধ্যে রেখেছে, সে জাস্ট আগিয়ে গেছে সবাইকে নিয়ে। ওই যে মা যেমন করে একটা সংসারে, পিঠের মধ্যে ছুরি সব সে নেয়, না খেয়ে সে থাকে, ব্যথা সব সে সহ্য করে। মনে আছে বড় মা যখন ছিলেন, তখন হয়তো দুপুরবেলায় সবার খাওয়া হয়ে যাওয়ার পরে তিনি খেতে বসেছেন, সেই সময় যদি বাড়িতে কেউ আসতো, সেই ভাতের থালাটা তিনি তাকে দিয়ে দিতেন, আর তিনি জল খেয়ে থেকে যেতেন বা না খেয়ে থেকে যেতেন। বড় মা যেটা করছেন সেটি ওই মানুষটিও একটু একটু ফলো করার চেষ্টা করছে। হয়তো পুরোটা পেরে ওঠা সম্ভব না, বাট চেষ্টা করছে। তাকে হেল্প করা একটা আসল সৎসঙ্গীর পরিচয়। আর যখন আপনি ফার্স্ট হেল্প করতে পারবেন, ভালোবাসতে পারবেন, যত্ন করতে পারবেন, যেহেতু ওই মানুষটা এই বাণীটি পড়েই ঝাঁপ দিয়েছে, ওই মানুষটাও আপনাকে সম্মান করবে, আপনাকে আগিয়ে দেবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে প্রমোট করবে। তাই সৎসঙ্গ এমন একটা সুন্দর জগৎ, যে এই জগৎটাকে বোঝে, যে এই জগৎটাকে ভালোবাসে,
যে এই জগৎটাকে অ্যাকচুয়ালি যেমন তেমনভাবে নিতে পারে, তার কিন্তু কোনো চিন্তা নেই। কিন্তু যে এই জগতে ঢুকে এটা বুঝতে পারে না যে আমি গুরুর দীক্ষা নিয়ে এসেছি, আমি গুরুর কাছে সারেন্ডার্ড হতে এসেছি, আমি সত্যানুসরণটাকে কিভাবে পড়ব সেটা আমার নিজেকে দেখে আমায় বুঝতে হবে। যদি আমি পাই টু পাই বাণীগুলো ফলো করছি, তাহলে আমাকে এটা বুঝতে হবে যে আঘাত আসতে পারে, ব্যথা আসতে পারে, যন্ত্রণা আসতে পারে, জ্বালা আসতে পারে। আমাকে কিন্তু ছাড়লে চলবে না, আমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। আর যদি আমি এই বইটা পড়ার সময় এটা বুঝতে পারি যে আমি ওই ফার্স্ট পার্সনটা নই যে ঝাঁপ দিতে পারে, বরঞ্চ কেউ যদি ঝাঁপ দিয়েছে আমি তার পিছনে যাচ্ছি, তাহলে আমাকে এই বইটা অনেক বেশি ইনসাইটফুল, মানে অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি বেশি বুঝ নিয়ে পড়তে হবে যে হ্যাঁ, ওই মানুষটা যেই আগাচ্ছে তাকে আমি এইভাবে হেল্প করতে পারি। সে তো অলরেডি এগুলো করছে, আমি তাকে হেল্প করতে পারি, তাকে ভালোবেসে, তাকে যত্ন করে, তাকে বুঝে, তাকে একটু, যখন সে ভেঙে পড়ছে তাকে একটু সহানুভূতি দিয়ে তাকে হেল্প করে। কারণ সে না থাকলে জিনিসটাই শুরু হতো না, সে ছিল বলে জিনিসটা শুরু হয়েছিল, সে সাহসটা দেখিয়েছিল। তাহলে দুভাবে এই সত্যানুসরণটি পড়া যায়। এক, পাই টু পাই বাণীগুলোকে যেমন আছে তেমন ফলো করে চলুন, তাহলে আপনাকে রাজি থাকতে হবে যে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, জ্বালা, যন্ত্রণা যা আসবে আমি সহ্য করব, ভেঙে পড়ব আবার উঠে দাঁড়াবো, ভেঙে পড়ব আবার উঠে দাঁড়াবো, মানুষকেও বোঝানোর চেষ্টা করব মা যেমন করেন। দ্বিতীয়ত, যদি এই বইটা পড়ে আপনি বুঝতে পারেন আমি সেই মানুষটা নই যে আগে ঝাঁপ দিতে পারবো, আমি সেই মানুষটা নই যে পাই টু পাই ফলো করতে পারবো, তাহলে ইউ হ্যাভ টু ফলো দ্যাট পারসন যে এটাকে অলরেডি ফলো করছে পাই টু পাই, আর তাকে সাপোর্ট করা, তাকে ভালোবাসা, তাকে নিয়ে চলা, তার কাছ থেকে শেখা আপনাকে হেল্প করবে একদিন এই বইটাকে পাই টু পাই ফলো করতে। বুঝলেন? বছরের শেষ দিন 2023, আজ 31শে ডিসেম্বর। কাল থেকে একটা নতুন বছর শুরু হতে চলেছে। আজকে আমার এই বোঝানোগুলো যদি আমি কিছুটা হলেও বুঝিয়ে থাকতে পারি, বলে থাকতে পারি, আর আপনি যদি সেটা বুঝতে পেরে থাকেন, আপনার ইগোকে ডিসলভ করে, আপনার যা আছে প্রবলেমস ভিতরে সেগুলোকে ডিসলভ করে, যদি একান্তে এই ভিডিওটি দেখে কিছু বুঝে থাকেন, তাহলে আশা করি 1 জানুয়ারি থেকে 2024 1 জানুয়ারি থেকে আপনার জীবনে একটা নতুন সকাল আসবে, একটা নতুন ভালোবাসা আসবে, একটা নতুন দিন আসবে, আর আপনি সেটাকে সুন্দরভাবে শুরু করতে পারবেন এবং অনেক বেশি বুদ্ধিমান হয়ে, ভালোবাসা নিয়ে, ঠাকুরকে আসলে বুঝে চলতে পারবেন। আজ এখানেই, খুব ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার। জয় গুরু।